এই যে ঘটনাটা আমরা 25 সালে দেখলাম, এটাও কিন্তু আমার কাছে এই বিপন্ন বিষয় বলেই মনে হয়েছে, কারণ এটা আমরা এতদিন পর্যন্ত কেউ প্রত্যক্ষ করি। এর সঙ্গে বহুরূপী মানুষ কথাটা আছে, এটা আমরা প্রায় বিলুপ্তির পথেই বলতে পারি। এই বহুরূপী সম্প্রদায়টা বীরভূমের কিছু এলাকাতে এখনো দেখতে পাওয়া যায়। মূলত ভিখারি হিসেবেই বা ভিক্ষাজীবী হিসেবেই আমরা এদেরকে দেখি। গত বছর একটা সিনেমা হয়েছে, সেই সিনেমার পর থেকে এদেরকে আমরা একটু হয়তো সম্মান দিতে শুরু করেছি, যেখানে একটা গানও ছিল যে জীবন জুড়ে জাল ফেলেছি, জালে ধরি মায়া, জীবন খোঁজে আর এক জীবন, আধার খোঁজে ছায়া। এই বহুরূপী সম্প্রদায় প্রসঙ্গে এই কথাগুলো আসে। মূলত এই বহুরূপী তারা একটা ব্যক্তি যে বিভিন্ন একটা রূপ ধারণ করে এবং বাসে, ট্রামে, সমস্ত জায়গাতে তার পুণ্যবৃত্তি করার জন্য উপার্জন করে। সুবোধ ঘোষের একটা লেখাও আছে এই বিষয়ে, মাধ্যমিকের পাঠ্য বইয়ে আছে এটা, যেখানে দেখা যাচ্ছে এই লোকটি কিন্তু একটা সময়েতে যখন সে নিজেই সেজে যাচ্ছে জমিদার বাড়িতে, কিন্তু জমিদারের দেওয়া সেই টাকা সে নিচে অস্বীকার করছে, অর্থাৎ তার মানবিক মূল্যবোধটা সে কিন্তু হারায়। সে কিন্তু অ্যাকচুয়ালি গিয়েছিল ওই কারণে, তার সত্ত্বেও কিন্তু বিষয়টা এরকম জায়গায় পৌঁছালো বা গল্পটা শেষ হলো এরকম ভাবে যে সে কিন্তু তার নিজস্ব যে উপলব্ধি, অর্থাৎ সামান্য উপার্জনেই সে তার জীবিকা নির্বাহ করবে, অতিরিক্ত তার প্রয়োজন নেই, এবং সে সন্ন্যাসী সেজে যে গিয়েছিল সেখানে সে নিজেকে পরিচয় দিয়েছিল যে আমি বিরাগী মানুষ, সুতরাং ত্যাগই হচ্ছে আমার প্রধান বিষয়, তো সেক্ষেত্রে এই অর্থ আমি দিতে পারবো। কিন্তু আমরা অনেক সময়তেই এই রূপের আড়ালে অনেক খারাপ জিনিস প্রত্যক্ষ করি, এটা করি না যে তা না। এরপরে যে বিষয়টাতে সেটা হচ্ছে পরীক্ষা শেষ হয়েছে, ছেলেরা আনন্দ করবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। আমাদের সময় এরকম ছিল না। আমাদের সময় হয়তো হল থেকে সরাসরি সিনেমা থিয়েটারে যাওয়া হতো, সিনেমা হলে যাওয়া হতো, বা পরবর্তীকালে হয়তো থিয়েটার বা যাত্রা এই সমস্ত অনুষ্ঠানগুলোতে আমরা অংশগ্রহণ করতাম, কারণ আমাদের সময়ে এই যন্ত্রটি ছিল না, যেটা অলরেডি স্যার বলে গেছেন। যন্ত্রটি ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকার কথাও উনি বলেছেন, এবং এই দেওয়া নেওয়ার অভিভাবকের সঙ্গে ছাত্র এবং আমাদের যে ত্রিভুজের বিষয়টা, সেই ত্রিভুজের বিষয়টা বলেছেন। আমার বিদ্যালয়ে যেমন বা আমাদের বিদ্যালয়ে যেমন মোবাইলটা অ্যালাউড নয়, কিন্তু আপনি এটা অস্বীকার করতে পারবেন না যে প্রকৃতি এই মুহূর্তে টেকনোলজি আমাদের পড়াশোনার ক্ষেত্রে একটা প্রধান ভূমিকা নিয়েছে। সুতরাং মোবাইল আমরা অ্যালাউড করি না মানে ওই একটাই কারণে, এবং সেক্ষেত্রে আমাদের প্রায় প্রত্যেক টিচারের ফোনটাই ব্যবহৃত হয় তাদের বাড়িতে খবরাখবর দেওয়ার জন্য। কোনো কারণ, যে কোনো একটা কারণ হোক না কেন, বাড়িতে কিন্তু আমাদের প্রত্যেক টিচারের মোবাইল এক্ষেত্রে ব্যবহৃত হয়, এবং সেটা অভিভাবকদেরও বলা আছে, এবং এই কারণের জন্যই আমরা এটাকে আটকে রেখেছি। এবার যদি এরকম থাকে যে আমাদের ওইটাই কন্টিনিউ হতে হবে, যে পড়াশোনার বিষয়টা যেটা ক্লাসরুমেও হয়তো দরকার পড়বে, সেক্ষেত্রে সেদিন সেটা আনতে বলা হয়, এবং আমাদের যে আইসিটির রুম আছে সেই রুমের ভেতরেই সেই কাজটি হয়, এবং তারপরেই সেটা ব্যাগের মধ্যে ঢোকে। এখন আমরা 4.5 ঘন্টা বিদ্যালয়ে থাকে ছাত্র, বাকি যে সময়টা অর্থাৎ আপনার 20 ঘন্টা কি 18 ঘন্টা, সেই সময়টা সে অভিভাবকের হাতে। গত কয়েকদিন আগে একটা নিউজ আমার কাছে এলো যে আমার ক্লাস 8-এর ফার্স্ট বয়, সে আপনার ওই গিয়ারওয়ালা সাইকেল নিয়ে স্কুল আসছে। সে নাকি তার বাবাকে রীতিমতো জেদাজেদি করেছে যে ওটা তাকে কিনে দিতেই হবে, যেটা লাইরি স্যার বলে গেলেন একটু আগে যে এইটা প্রথম থেকেই আপনাদের আটকানো প্রয়োজন। আপনার সম্পদ থাকতে পারে, সেই সম্পদের মানে সম্পদটা আপনি হয়তো রেখেও যাবেন আপনার পুত্রের জন্য, কিন্তু এরকম যেন কখনো না হয় সেই সম্পদটাই আপনার পুত্রের
সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়। আপনি আপনার সন্তানকে, যেটা আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ, সেই সম্পদটাকেই আপনি সম্পদে পরিণত করুন, কিন্তু আপনার নিজস্ব যে স্থাবর অস্থাবর সেইটার সম্বন্ধে কোনো রকম ভাবে তার কাছে ডিসক্লোজ করবেন না, তাহলেই এই বিষয়টা আসবে। এখন মুশকিলটা হচ্ছে ছেলেদের মধ্যে এটা আসছে কেন? আমার যেটা মনে হয়েছে, আমি যেটুকু দেখেছি, খুব শর্ট টার্মে ছেলেরা এটাই পছন্দ করে এই মুহূর্তে, মানে এই যুগে দাঁড়িয়ে, যে শর্ট টার্ম গেইন তাদের কাছে মহামূল্যবান, এবং সেটা যে লং টার্মে পেন হতে পারে, মানে যন্ত্রণার বিষয় হতে পারে, সেইটা কিন্তু তারা ভুলে যাচ্ছে। আসলে ছোট ছোট যে ডিসিশনগুলো যারা নেয়, তারা সেই ডিসিশনগুলোই তাদের পরবর্তীকালে দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। দুঃখ আমাদের প্রত্যেকের জীবনে আছে এবং পেতেও হবে। দু রকমের দুঃখের কথাই আমরা বলি। একটা হচ্ছে পেন অফ ডিসিপ্লিন, অর্থাৎ নিয়মানুবর্তিতা, যেটা প্রথমেই বাণীপ্রসাদ স্যার বলেছেন। আরেকটা হচ্ছে পেন অফ রিগ্রেট, অর্থাৎ আমরা যে ঘটনাগুলো ঘটাচ্ছি। এবং এটাও রাজনীবাবু বলে গেলেন ওই লক্ষণের বিষয়টাতে। ওই ছেলেটি লক্ষণ দ্বিতীয়বার বা জীবনে কোনোদিন আর অন্তত এই চুরির বিষয়ের মধ্যে ঢুকবে না। তাহলে এটা হচ্ছে একটা শিক্ষা। এই সামাজিক শিক্ষাটা, যেটা স্কুল লেভেলে থেকে শুরু হওয়া উচিত, এবং আমরা তিনজন এখানে শিক্ষক হিসেবে যেটা বলছি, এটা কিন্তু আমাদেরও লজ্জার বিষয়। আমরা তাদেরকে হয়তো সেই শিক্ষাটা দিতে পারিনি যে এই বইয়ের পাতা আসলে আমাদের সরস্বতী, এবং সেক্ষেত্রে গুরুত্ব যদি এর কমে যায়, তাহলে কিন্তু এই গুরুত্ব আর বাড়ানো সম্ভব নয়। আপনারা অনেকেই দেখেছেন এই সপ্তাহখানেক আগেকার ঘটনা, যে এই যে রিলসগুলো যেগুলো ছেলেরা তৈরি করে, অনবরত তৈরি করছে, তার থেকে একটা আর্নিং তারা বলছে বাড়ি বাড়ি হয়ে যাচ্ছে, কোটি কোটি টাকা নাকি বা লাখ লাখ টাকা নাকি রোজগার হচ্ছে। গত কয়েকদিন আগে ফেসবুক একটা নোটিফিকেশন করেছে এবং সেখানে 80% কমিয়ে দিয়েছে। অর্থাৎ শুধু শেয়ার আর লাইক করলে আগে যে টাকার বিষয়টা ছেলেরা ভাবছিল, এখন যারা এইগুলো ক্রিয়েট করছে তারাও কিন্তু সমস্যায় পড়ে গেছে। তার কারণ আমরা সবাই এখন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছি, অর্থাৎ আমরা রিলস বানাতে তৈরি হয়ে গেছি। এবং সেখানে আমাদের যদি এই শিক্ষাটা সম্পূর্ণ না হয়, তাহলে যে রিলস আমরা বানাবো সেই রিলসটার মধ্যে কিন্তু কোনো মতেই ইন্টেলেকচুয়াল ছোঁয়া থাকবে না, এবং যার ফলশ্রুতি ফেসবুক এরকম একটা অ্যাকশন নিতে বাধ্য হয়েছে। এর ফলে যারা আসলে প্রকৃত এই কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে প্রধান বা মূল্যবান মতামতগুলো তারা রিলস হিসেবে দিত, তারাও কিন্তু সমস্যায় পড়ে গেল, তাদেরও উপার্জন কমে গেল। এখন এই ছাত্রছাত্রীদের মধ্যে এই একটা প্রবণতা তৈরি হয়েছে যে ও এইভাবে রোজগার করছে, সুতরাং আমিও রোজগার করতে পারি। আমি জানি না অভিভাবকরা এটা কখনোই জানেন কিনা, যে তারা তো ছেলেদের, আমি দু একজনকে জিজ্ঞেস করেছি, এবারেও হয়েছে, 11-এর একটি ছেলে পরীক্ষায় বসতো না, আমাদের এই সম্পাদক মহাশয়ের কোয়ারিতেই সেই ছেলেটি পরীক্ষায় বসতে এসেছে। এবং তাকে যখন আমি জিজ্ঞেস করলাম যে তোর বাবা তোকে রোজগার করতে বলেছে, সে কারখানায় একটা কাজে ঢুকে গেছে, তখন সে বলল না। বাস্তবিক এটাই হয়, কারণ আপনি আপনার ছেলেকে লং টার্মের গেনের জন্যই তো তৈরি করেছেন, নিশ্চয়ই শর্ট টার্মের জন্য নয়। তাহলে সেক্ষেত্রে এই শর্ট টার্ম যে বিষয়টা, যেটা ছেলেরা এখন অভ্যস্ত হয়ে যাচ্ছে, এবং তারা চাইছে না কেউ পড়তে, তারা চাইছে না বা যেতে চাইছে না একটু বেশি দীর্ঘমেয়াদী যে সমস্ত পড়াশোনাগুলো। গতকাল জামালপুর মহাবিদ্যালয়ে একটা মিটিং ছিল, যে মিটিংয়ে এবারে আমাকে আহ্বান জানানো হয়েছিল সেই মিটিংয়ে থাকার জন্য, এবং সেখানেও আমি দেখলাম যে কলেজ স্তরেও কিন্তু এই বিষয়টা রয়েছে, এবং কিভাবে এই ড্রপ আউট আটকানো যাবে সেই বিষয়টাও তারা বলছেন। আমরা অ্যাকচুয়ালি যে জায়গায় বাস করছি এটা কিন্তু একেবারে সুজলা সুফলা, জলে কুমির ডাঙায় বাঘ এখানে নেই।
তাহলে এই জায়গাতে আমরা যদি একটু কনসেন্ট্রেট করি তাহলেই কিন্তু একটা জায়গায় পৌঁছাতে পারবো। সেই জায়গাটা আমরা বুঝবো আরো 10 বছর বাদে। এটাই হচ্ছে আয়রনি, এবং এটাই আমাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল। এই কারণেই ওই বোঝার আগেই ভাবলি বোঝা এইটা আমি লিখেছি, এই কারণেই লিখেছি। অর্থাৎ তারা জানেই না বিষয়টা, কিন্তু সেটাকেই তারা, পাঠ্য বইটাকেই তারা বোঝা বলে মনে করছে। তারা ভাবছে যে আমরা হয়তো এইটা পাশ করার পরে বা পাশই করি আর ফেলই করি, তা আমাদের ইনকাম এখান থেকে তারপরে শুরু হয়ে যাবে এই পদ্ধতির মাধ্যমে। এটা কিন্তু বাস্তবে সম্ভব নয়। একটা কবিতা দিয়ে আমি শেষ করবো বিষয়টাতে, কারণ অলরেডি অনেকটা সময় আমাদের হয়ে গেছে। আমাদের টাইম ছিল 4টেতেই আমরা শুরু করে দেব। জাজমেন্টটা কোথায় এসে গেছে, জাজমেন্ট এসে গেছে, আমি জাস্ট এটা বলছি। এটা সুবোধ সরকারের লেখা একটা কবিতা বেলুন, যেখানে দুজন সন্ন্যাসীর কথা বলা আছে। আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম, গেরুয়া বসন পরিহিত দুজন সন্ন্যাসী সিঁড়ি মুছছিল। এমন করে কাউকে আমি সিঁড়ি মুছতে দেখিনি। সিঁড়ি নয়, যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল। স্থিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম, ছেলে দুটি কি? মহারাজ মৃদু হেসে বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট, আরেকজন IBM এর 6 লাখ টাকা চাকরি ছেড়ে এখানে এসেছে, সিঁড়ি ধুতে এসেছে, যে সিঁড়ি দিয়ে মানুষ উপরে ওঠে। তাহলে আমাদের এই কাজগুলো, যে কাজই আমরা করি না কেন, এই কনসেন্ট্রেশনটা প্রয়োজন। আমি জানি প্রত্যেকের হবে, এবং বিবেকানন্দের এই বাণীটাই রয়েছে। আমার স্কুলের একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমার শেষেও বিবেকানন্দ আছে, আমার স্কুল শুরুর আগেও বিবেকানন্দ আছে, অর্থাৎ এর এন্ট্রান্স পথ এবং শেষ পথটাতেও বিবেকানন্দ আছে। তো সেইটার কথাটা বলি, আমি বলছি যে আমাদের নিজের উপর বিশ্বাসটা তৈরি করে আমরা পারি, এবং আগামী দিন যাতে এই ধরনের ঘটনা আমাদের আর দেখতে না হয়, এইটুকু বলে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জানাই স্যারকে। স্যার যেভাবে প্রতিটি শব্দের চয়ন করে করে আমাদের বুঝিয়ে দিলেন, এতে আমরা সকল ছাত্রছাত্রী, অভিভাবক সকলেই সমৃদ্ধ হলাম। এখন আমাদের পুরস্কার অনুষ্ঠান। অঙ্কন প্রতিযোগিতার ফলাফলটা ঘোষণা করছি। প্রথমে ক বিভাগ, যেটা মানে চতুর্থ শ্রেণী পর্যন্ত যে বিভাগটা ছিল, ক বিভাগ। ক বিভাগে আমরা পুরস্কৃত করব 15 জনকে। প্রথম সোহাগ দে, রোল নম্বর 30। দ্বিতীয় দেবস্মিতা মান্না, রোল নম্বর 48। তৃতীয় সুদীপা সাঁতরা, রোল নম্বর 20। চতুর্থ বিশ্বনাথ ভৌমিক, রোল নম্বর 3। পঞ্চম অর্ঘ দাস, রোল নম্বর 64। ষষ্ঠ অনিরুদ্ধ মাঝি, রোল নম্বর 11। সপ্তম অন্বেষা ভৌমিক, রোল নম্বর 63। অষ্টম তন্নি সু, রোল নম্বর 8। নবম দীপায়ন মাঝি, রোল নম্বর 19। দশম অর্ক দে, রোল নম্বর 4। একাদশ হচ্ছে অনিক সু, রোল নম্বর 55। 12তমতে আছে ঈশা জয়পাল, রোল নম্বর 6। 13তম সৌম্যদীপ রানা, রোল নম্বর 39। 14তম অশ্রী চ্যাটার্জি, রোল নম্বর 26। আর 15ই তুহিন আস, রোল নম্বর 29। খ বিভাগ, খ বিভাগেও আমরা 15 জনকে পুরস্কৃত করব। প্রথম নীলাঞ্জনা মিত্র, রোল নম্বর 15। দ্বিতীয় শেখ শবনম, রোল নম্বর 24। তৃতীয় কৌশিয়া বিশ্বাস, রোল নম্বর 35। চতুর্থ অনিকেত কোলে, রোল নম্বর 10। পঞ্চম প্রাপ্তি পাল, রোল নম্বর 39। ষষ্ঠ আরোহী ঘোষ, রোল নম্বর 6। সপ্তম সৃজা মিত্র, রোল নম্বর 9। অষ্টম
দেবস্মিতা মাঝি, রোল নম্বর 34। নবম সৌভিক কিস্কু, রোল নম্বর 40। দশম সুদীপ্তা ঘোষ, রোল নম্বর 4। 11তমতে আছে সম্পৃক্তা মালিক, রোল নম্বর 27। 12 দেবস্মিতা নন্দী, রোল নম্বর 14। 13তম মনীষা রুই দাস, রোল নম্বর 12। 14 পায়েল দে, রোল নম্বর 5। আর 15 শ্রাবন্তী দে, রোল নম্বর 8। বিভাগ গ সপ্তম ও অষ্টম শ্রেণী যেটা ছিল, প্রথম ঋতুজা নন্দী, রোল নম্বর 10। দ্বিতীয় ময়ূরী দাস, রোল নম্বর 4। তৃতীয় ত্রিপন্না পাল, রোল নম্বর 17। ঘ বিভাগ নবম থেকে দ্বাদশ শ্রেণী, প্রথম রায় পাল, রোল নম্বর 4। দ্বিতীয় দেবারতী ঘোষ, রোল নম্বর 10। তৃতীয় রাইমা আহমেদ, রোল নম্বর 5। সর্বসাধারণ যেটা ছিল আলপনা প্রতিযোগিতা, প্রথম পিউ মালিক, রোল নম্বর 8। দ্বিতীয় নন্দিতা কর্মকার, রোল নম্বর 2। তৃতীয় সোমনাথ দাস, রোল নম্বর 1। আমাদের বিচারক মণ্ডলীকে আমরা বরণ করে নেব। জনাব শেখ আদু মহাশয়কে মঞ্চ আসার জন্য আহ্বান জানাই। মাননীয় মিলন মাঝি মহাশয়কে মঞ্চ আসার জন্য আহ্বান জানাই। মাননীয় তাপস নন্দী মহাশয়কে মঞ্চ আসার জন্য আহ্বান জানাই। মাননীয় সব্যসাচী বিশ্বাস মহাশয়কে মঞ্চ আসার জন্য আহ্বান জানাই এবং মাননীয় আশিস চন্দ্র মহাশয়কে মঞ্চ আসার জন্য আহ্বান জানাই। আপনারা একটু মঞ্চে একটু তাড়াতাড়ি চলে আসুন। আমাদের পুরস্কার এরপরই আমরা দেব। মাননীয় তাপস নন্দী মহাশয়, জোরে করতালি। জনাব শেখ আদু সাহেব, জনাব শেখ আদু মহাশয়কে মঞ্চ আসার জন্য আহ্বান জানাই। মাননীয় সব্যসাচী বিশ্বাস মহাশয়কে মঞ্চ আসার জন্য আহ্বান জানাই। মাননীয় আশিস চন্দ্র মহাশয়কে মঞ্চ আসার জন্য আহ্বান জানাই। এখন মঞ্চে মাননীয় তাপস নন্দী মহাশয়, ওনাকে বরণ করে নিচ্ছেন খবর সোজাসুজির সম্পাদক মাননীয় ইসরায়েল মল্লিক মহাশয়। মান্যবর মিলন মাঝি মহাশয়কে মঞ্চে আহ্বান জানাই। আসুন। মাননীয় আশিস চন্দ্র মহাশয়কে বরণ করে নিচ্ছেন খবর সোজাসুজি পত্রিকার সম্পাদক মাননীয় ইসরায়েল মল্লিক মহাশয়। জোরে একটু হাততালি, একটু করতালির মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ করা যায়। স্মারক ও উত্তরীয় এবং ব্যাসের মধ্য দিয়ে খবর সোজাসুজি সম্পাদক মাননীয় ইসরায়েল মল্লিক মহাশয় সম্বর্ধনা জ্ঞাপন করছেন। এখন জনাব শেখ আদু সাহেব, জনাব শেখ আদু মহাশয়কে সম্বর্ধনা জ্ঞাপন চলছে। সম্বর্ধনা জ্ঞাপন করছেন খবর সোজাসুজি সম্পাদক মাননীয় ইসরায়েল মল্লিক মহাশয়। আমাদের যে আলোচ্য বিষয় বসে আঁকো প্রতিযোগিতার যে অনুষ্ঠান সকাল থেকে আরম্ভ হয়েছিল, এবার তার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পালা। তোমরা যারা নিজেদের ভাবনা চিন্তাকে তোমাদের আঁকার পত্রে যেভাবে অঙ্কন করেছো তার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের খবর সোজাসুজি সম্পাদক উনি নাম ঘোষণা করেছেন, আমরা একটু পরেই পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু করব। এখন মঞ্চে মাননীয় সব্যসাচী বিশ্বাস মহাশয় রয়েছেন, ওনাকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন খবর সোজাসুজি সম্পাদক মাননীয় ইসরায়েল মল্লিক মহাশয়। বিভাগ ক চতুর্থ শ্রেণী একটি গাছের ছবি। বিভাগ খ পঞ্চম ও ষষ্ঠ শ্রেণী ফেরিওয়ালা। বিভাগ গ সপ্তম অষ্টম শ্রেণী বৃক্ষরোপণ। বিভাগ ঘ বিভাগ নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বসন্ত উৎসব।
এবং মহাবিভাগে ছিল সর্বসাধারণ আলপনা। তার আমরা প্রথম পর্বেই যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আরম্ভ করতে চলেছি, প্রথমে বিচারক মণ্ডলীকে অসংখ্য ধন্যবাদ নিবেদন করি এবং পুরস্কার বিতরণে মাননীয় আচ্ছা আরামবাগ গার্লস কলেজের প্রাক্তন অধ্যক্ষ মহাশয় মাননীয় বাণী প্রসাদ সেন মহাশয়কে মঞ্চে আসার জন্য এবং পুরস্কার বিতরণের জন্য আহ্বান জানাই। স্যারকে সামনে আসতে বলছি। আরামবাগ গার্লস কলেজের অধ্যক্ষ মহাশয় ডক্টর বাণী প্রসাদ সেন মহাশয়। ক বিভাগে প্রথম স্থান অধিকার করেছে সোহাগ বে। একটু মঞ্চের দিকে চলে আসবে। তোমাদের যাদের নামগুলো ঘোষণা করা হয়েছে: দেবস্মিতা মাঝি দ্বিতীয়, তৃতীয় সুদীপা সাদরা। তোমরা একটু মঞ্চের বাঁদিকে চলে এসো, যাদের নামগুলো ঘোষণা করা হয়েছে তোমরা মঞ্চের বাঁদিকে চলে এসো। প্রথম সোহাগ দে। যদি কেউ না থাকেন অভিভাবক বৃন্দ এসে স্মারক ও পুরস্কারটি নিয়ে যান। হ্যাঁ, সোহাগ দে, একটু হাত তুলবেন। সোহাগ দে, একটু হাত তুলুন। সোহাগ দেব হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় প্রণম্য ডক্টর বাণী প্রসাদ সেন মহাশয়। একটু জোরে হাততালি। দ্বিতীয় দেবস্মিতা মান্না। দ্বিতীয় দেবস্মিতা মান্না। তৃতীয় সুদীপা সাদরা। দেবস্মিতা সুদীপা সাদরা। জোরে হাততালি হোক। প্রস্তুত থাকো বিশ্বনাথ ভূমি, অর্ঘ্য দাস, অনিরুদ্ধ মাঝি, অন্বেষা ভূমি, তন্নিশু, দীপায়ন মাঝি, অর্ক দে, অনিকশু, ঈশা জয়পাল, সৌমদীপ রানা, অর্ঘশ্রী চ্যাটার্জি, তুহিন আস। স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করি। তোমরা যদি মঞ্চের বাঁদিকে চলে এসেছ। বিশ্বনাথ ভূমি, একটু মঞ্চের বাঁদিকে উঠে এসো। সুব্রত দাস মহাশয়, সব্যসাচী দাস মহাশয়, মানে উত্তর সুব্রত দাস মহাশয়, তোমার মঞ্চে আসো। বিশ্বনাথ ভূমি চতুর্থ, পঞ্চম অর্ঘ্য দাস। শংসাপত্র দান করছেন মাননীয় সুব্রত দাস মহাশয়। অর্ঘ্য দাস, অনিরুদ্ধ মাঝি, অন্বেষা ভূমি। আমরা প্রস্তুত থাকো। অন্বেষা ভূমি, তন্নিশু নেই, দীপায়ন মাঝি, অর্ক দে, অনিকশু, ঈশা জয়পাল, ঈশা জয়পাল, সৌমদীপ রানা,
অশ্রী চ্যাটার্জি ও তুহিন আশ। তুহিন আশ। ধন্যবাদ বিভাগ ক বিভাগের চতুর্থ শ্রেণী পর্যন্ত যারা। এরপর বিভাগ খ পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণী। প্রথম ধন্যবাদ এসো। প্রথম নীলাঞ্জনা মিত্র, দ্বিতীয় শেখ শবনম, তৃতীয় কৌশিয়া বিশ্বাস, চতুর্থ অনিকেত কোলে, পঞ্চম প্রাপ্তি পাল, ষষ্ঠ আরোহী ঘোষ, সপ্তম সৃজা মিত্র, অষ্টম দেবস্মিতা মাঝি, নবম সৌভিক কিস্কু, দশম সুদীপ্তা ঘোষ, একাদশতম সম্পৃক্তা মালিক, দ্বাদশ দেবস্মিতা নন্দী, ত্রয়োদশ মনীষা রুইদাস, চতুর্দশ পায়েল দে এবং পঞ্চদশ শ্রাবন্তী দে। তোমরা প্রত্যেকে পরপর লাইন দিয়ে এসো। এটি পুরস্কারটি প্রদান করছেন শীতকাল মহুলা সত্যরঞ্জন বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক মাননীয় কুন্তল চট্টোপাধ্যায় মহাশয়। ওনাকে পুরস্কার প্রদানের জন্য আহ্বান করছি। প্রথম নীলাঞ্জনা মিত্র, প্রথম নীলাঞ্জনা মিত্র, প্রথম জোরে একটু করতালি হোক, জোরে। প্রথম নীলাঞ্জনা মিত্র, দ্বিতীয় শেখ শবনম, দ্বিতীয় শেখ শবনম, দ্বিতীয় শেখ শবনম, তৃতীয় অনিকেত কোলে। তোমরা মঞ্চে চলে এসো। তৃতীয় অনিকেত কোলে, তৃতীয় কৌশিয়া বিশ্বাস, তৃতীয় কৌশিয়া বিশ্বাস, চতুর্থ অনিকেত কোলে। মার্জনা করবেন। তৃতীয় কৌশিয়া বিশ্বাস, চতুর্থ অনিকেত কোলে, পঞ্চম প্রাপ্তি পাল। স্যারকে ধন্যবাদ জানাই। জনাব শেখ আদু সরকারকে মঞ্চাসের জন্য আহ্বান জানাই। ষষ্ঠ আরোহী ঘোষ, তোমাদের নাম করছি, তোমরা মঞ্চে এসো। সপ্তম সৃজা মিত্র, অষ্টম দেবস্মিতা মাঝি, পঞ্চম প্রাপ্তি পাল, পঞ্চম প্রাপ্তি পাল। ধন্যবাদ জানাই প্রাপ্তিকে। ষষ্ঠ আরোহী ঘোষ, সপ্তম সৃজা মিত্র, অষ্টম দেবস্মিতা মাঝি, নবম সৌভিক কিস্কু, দশম সুদীপ্তা ঘোষ, একাদশতম সম্পৃক্তা মালিক, দেবস্মিতা নন্দী, মনীষা রুইদাস, পায়েল দে, শ্রাবন্তী দে। তোমরা যারা যারা মঞ্চে আসো চলে এসো, আমি তোমাদের নামগুলো ঘোষণা করে দিচ্ছি। রয়েছে কি নামটা বল? দেবস্মিতা মাঝি অষ্টম, দেবস্মিতা মাঝি অষ্টম। ধন্যবাদ। সম্পৃক্তা মালিক একাদশতম। ধন্যবাদ। একটু জোরে হাততালি হোক। দেবস্মিতা নন্দী দ্বাদশতম। মনীষা রুইদাস ত্রয়োদশতম। আর কেউ রয়েছে এখানে? খুব সুন্দর। জনাব শেখ আদু স্যারকে ধন্যবাদ খবর সদস্যজির পক্ষ থেকে। পরবর্তী নামের লিস্টটা দিন স্যার। তোমরা পুরস্কার নিয়ে কেউ চলে যেও না। পরবর্তী যারা আছে তাদের জন্য একটু হাততালি দিতে হবে। আগে দিয়ে দাও, সবাই সবার নিজের জন্য দাও। ধন্যবাদ। বিভাগ সপ্তম ও অষ্টম শ্রেণী,
প্রথম ঋতুজা নন্দী, দ্বিতীয় ময়ূরী দাস, তৃতীয় কৃপর্ণা পাল। তোমরা মঞ্চে চলে এসো। পুরস্কার ও স্মারক দেওয়ার জন্য আহ্বান করি মাননীয় জ্যোতিরেন্দ্র নারায়ণ লাহিড়ী মহাশয়কে। জ্যোতিরেন্দ্র নারায়ণ লাহিড়ী মহাশয় এখন মঞ্চে রয়েছেন, আমাদের পুরস্কার বিতরণ করছেন। আসুন এখন দেখে নেব বিভাগ গ, ঋতুজা নন্দী, চতুর্থ ময়ূরী দাস। ঋতুজা নন্দী কে বাবা? জোরে হাততালি, করতালির মধ্য দিয়ে উৎসাহ প্রেরণা হোক। দ্বিতীয় ময়ূরী দাস স্মারক ও শংসাপত্র প্রদান করছেন। দ্বিতীয় ময়ূরী দাস। তৃতীয় কৃপর্ণা পাল। পুরস্কারটি তুলে দিচ্ছেন মাননীয় শ্রদ্ধেয় জ্যোতিরেন্দ্র নারায়ণ লাহিড়ী মহাশয়। তৃতীয় রায়মা আহমেদ। পুরস্কার প্রদান করছেন মাননীয় কুন্তল চট্টোপাধ্যায় মহাশয়। খবর সরাসরি পত্রিকার সম্পাদক মাননীয় ইসরাইল মল্লিক মহাশয় সর্বসাধারণ বিভাগ আলপনা যে পদ্ধতি ছিল সেখানে পুরস্কার বিতরণ করছেন। টিউ মালিক। মিনিট পাঁচেক আমরা আপনাদের সঙ্গে চেয়ে নিচ্ছি। আমাদের যারা বক্তা ছিলেন এই টপিকের উপর তারা তাদের বক্তব্য রেখেছেন, আলোচনা করেছেন। ওনারা আমাদের কেবল বক্তা নন, আজকের আমাদের ওনারা বিশেষ অতিথি, প্রধান অতিথি হিসেবে ওখানে উপস্থিত মশাই। উনি আমার মানে আমি যখন 12 ক্লাসে আগের ক্লাসে পড়েছিলাম ওনার কাছে ভূগোল পড়তে গেছিলাম। হ্যাঁ, উনি আমার স্যারও বটে। স্যার আসুন। তাকে আমি বলেছিলাম যে আমি অবশ্যই যাব, আমার যাওয়ার আগ্রহ ছিল। আমি এলাম, এসে কিন্তু যা ভেবেছিলাম একটা ইমেজ তৈরি করেছিলাম। সবই ভালো লেগেছে। একটা জিনিস হচ্ছে চা চাচ্ছি যখন দূরে আসতে এটা দিতে অসুবিধা। আজকের অনুষ্ঠানে এসে আমার খুবই ভালো লেগেছে। ইসরাইল আমার এককালের কয়েকদিনের ছাত্র ছিল, এখানে আমার একজন ছাত্রীও আছে এই স্কুলের, সে প্যারা টিচার। এবং এখানে মাস্টারমশাই যিনি আছেন, হেডমাস্টারমশাই উপস্থিত আছেন, ওনাকে দেখলাম উনি খুবই উৎসাহী মানুষ এবং এই বিদ্যালয়কে তিনি যে এই কাজের জন্য পত্রিকার সাফল্যকে দেখে বড় পত্রিকাগুলো তাদের খবরের কাগজের মধ্যে একটা নতুন করে পাতা যুক্ত করতে বাধ্য হয়েছে। সেই পাতাগুলো এখনও আপনারা দেখতে পাবেন, আনন্দবাজার বলুন, প্রতিদিন বলুন বা বর্তমান বলুন, সবেতেই তাদের নেই। ফলে এইগুলো কিন্তু উঠে যাবে না। অনেকে বলছেন না যে এইসব খবরের কাগজ টাগজ আর থাকবে না, এই চ্যানেল এত বড় বড় চ্যানেল হয়েছে, তারপরে এই খবর সোজাসুজি একটা ছোট বুম নিয়ে কোথাও যাচ্ছে খবর করছে, এই কি কোনোদিন থাকবে না? প্রস্তাব দিলেন কুন্তলবাবু, যে বক্তব্য কুন্তলবাবু বক্তব্যের মধ্য দিয়ে যে প্রস্তাব দিয়েছেন, আগামী দিনে নিশ্চয়ই আমরা সেটা ভেবে দেখব। আর একটা কথা না বললেই নয়, আজকের আমাদের যে এই অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সর্বতোভাবে সাহায্য আমি একটু সামনে দাঁড়াতে চাই, সামনে দাঁড়ানো হ্যাঁ হ্যাঁ Ready?